গুড ইভিনিং। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ফরাসি দার্শনিক রুশোর সাধারণ ইচ্ছার তত্ত্ব, জেনারেল উইল, কনসেপ্ট অফ জেনারেল উইল, সাধারণ ইচ্ছার তত্ত্ব, রাইট? তো এই ফরাসি দার্শনিক রুশোর যে রাষ্ট্রচিন্তা, তার প্রধান বিষয়ই হলো এই সাধারণ ইচ্ছার তত্ত্ব, কনসেপ্ট অফ জেনারেল উইল। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট in modern republican thought, right? এবং এই রুশোর যে সাধারণ ইচ্ছার তত্ত্ব, তার উত্তরসূরিদেরও প্রভাবিত করেছিল পরবর্তীকালে। রুশোর পরবর্তী প্রায় 200 বছর ধরেই তার এই সাধারণ ইচ্ছার যে ধারণা, সেটা প্রভাবিত করেছিল ফরাসি বিপ্লবের সময়, আমেরিকার স্বাধীনতা আন্দোলনের সময়, এবং আজও আধুনিক গণতন্ত্রে, আধুনিক গণতান্ত্রিক চিন্তাভাবনায় তার এই যে সাধারণ ইচ্ছার তত্ত্ব, কনসেপ্ট অফ জেনারেল উইল, আজও প্রাসঙ্গিক। তো প্রথমেই বলি যে রুশোর যে বিখ্যাত গ্রন্থসমূহ, যেমন ডিসকোর্স অন দি অরিজিন অফ ইনইকুয়ালিটি, ডিসকোর্স অন পলিটিক্যাল ইকোনমি, এমিল এবং সোশ্যাল কন্ট্রাক্ট। এমিল এবং সোশ্যাল কন্ট্রাক্ট, এই গ্রন্থ দুটি প্রকাশিত হয়েছিল 1762 সনে, রাইট? আর ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, এটা 1754, অ্যান্ড ডিসকোর্স অন পলিটিক্যাল ইকোনমি 1755। তবে এখানে যে বিষয়টি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে মনে রাখতে হবে, যে রুশোর যে রাষ্ট্রচিন্তা, সেটা মূলত পাওয়া যায় তার বিখ্যাত গ্রন্থ সোশ্যাল কন্ট্রাক্ট। এই সোশ্যাল কন্ট্রাক্ট, এই গ্রন্থটিতেই তার রাষ্ট্রচিন্তার মূল পরিচয় আমরা পেয়ে যাই। এটা প্রকাশিত হয়েছিল 1762-তে, রাইট? এবং রুশোর রাষ্ট্রচিন্তার মূল বিষয় হল জেনারেল উইল, সাধারণের ইচ্ছার ধারণা। এটাকে ঘিরেই রুশোর প্রধান আলোচনা, রাইট? তো তোমাদেরকে বলি, রুশোর এই যে বিখ্যাত গ্রন্থ সোশ্যাল কন্ট্রাক্ট, এই গ্রন্থটি শুরুই হয়েছে একটি কথা দিয়ে: ম্যান ইজ বর্ন ফ্রি, বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইনস। ম্যান ইজ বর্ন ফ্রি, বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইনস। মানুষ জন্মায় স্বাধীন হয়ে, কিন্তু পরে সে দেখে সে সর্বত্র শৃঙ্খলাবদ্ধ, শৃঙ্খলিত। অর্থাৎ মানুষের স্বাধীনতা অবাধ নয়, মানুষ নিয়ন্ত্রণাধীন, রাইট? এবং রুশোর মতে আধুনিক সভ্যতার ফলে, কলা ও বিজ্ঞানের উন্নতি ফলে মানুষের নৈতিক অবক্ষয় হয়েছে। কেননা রুশোর যে কল্পিত প্রকৃতির রাজ্য, মনে রাখতে হবে তোমাদের, তার প্রকৃতির রাজ্যেরও তিনি বর্ণনা দিয়েছিলেন, কল্পিত প্রকৃতির রাজ্য। সেখানকার মানুষ সম্পর্কে তার যে ধারণা রুশোর, সেটা হলো নোবেল স্যাভেজ, মহান বন্যজীবের মতো। নোবেল স্যাভেজ, মহান বন্যজীবের মতো। রুশোর মতে প্রকৃতির রাজ্যে মানুষ ছিল সরল, শান্তিপ্রিয়, সেখানে কোনো অসাম্য ছিল না, সম্প্রীতি ছিল, ভ্রাতৃত্ব ছিল। অর্থাৎ মহান বন্যজীব তিনি এই কারণেই বলেছেন যে অত্যন্ত সরল ছিলেন তারা, সাদাসিধে, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, তারা সহমর্মিতা, সবসময় তাদের সেই প্রকৃতির রাজ্যে শান্তি বিরাজ করত, কোনো রকম তাদের অশান্তি ছিল না। এই জন্যই তো রয়েছে মহান বন্যজীব, নোবেল স্যাভেজ। কিন্তু রুশো দেখলেন যে এই প্রকৃতির রাজ্যের আর এই শান্তি আর বেশি দিন টিকল না। কেন? রুশোর মতে কলা ও বিজ্ঞানে যত উন্নতি হয়েছে, মানুষের তত অধঃপতন হয়েছে, নৈতিক অধঃপতন হয়েছে। অর্থাৎ বিজ্ঞানের উন্নতিতে, আধুনিকতার ফলে, সভ্যতার ফলে মানুষের নৈতিক অধঃপতন হয়েছে। তাতে করেই দেখা গিয়েছে সেই প্রকৃতির রাজ্যে অশান্তি, যুদ্ধ বিগ্রহ, রাইট? অর্থাৎ রুশো তিনি বলেছেন, আবার বলেছেন যে এই যে সমাজের অসাম্য কিভাবে সৃষ্টি হলো,
তিনি মনে করেছেন এই সামাজিক প্রতিষ্ঠান উদ্ভবের ফলেই কিন্তু এই অসাম্যের সৃষ্টি। কেননা রুশোর মতে যখনই প্রকৃতির রাজ্যের দেখা দিল, সম্পত্তি প্রথার উদ্ভব হলো, জনসংখ্যা বৃদ্ধি হলো, কৃষির ব্যবস্থার শুরু হলো, এবং বিশেষ করে যখন ব্যক্তিগত সম্পত্তির প্রথা উদ্ভব হলো, তখন থেকেই সমাজে দেখা দিল অসাম্য। ধনীরা আরও ধনী হতে শুরু করলো, রাইট? এবং এইভাবেই মানুষ কী হলো, এই যে সে জন্মগতভাবে স্বাধীন, প্রকৃতির রাজ্যে যে সে প্রাকৃতিক স্বাধীনতা নিয়ে সরল সাদাসিধে জীবন যাপন করত, সেটা আর প্রকৃতির রাজ্যে আর রইল না যখন থেকেই এই বিজ্ঞানের উন্নতি হলো, সভ্যতার বিকাশের সাথে সাথে, এবং বিশেষ করে সম্পত্তি প্রথার উদ্ভবের সাথে সাথে সেই শান্তি আর প্রকৃতির রাজ্যে বজায় রইল না। তখন প্রায় শুরু হয়ে গেল অসাম্য, অশান্তি, প্রায় যুদ্ধের মতো অবস্থা, রাইট? সেই কারণেই রুশো মনে করেছিলেন যে তার একটি বিখ্যাত, তার এই গ্রন্থেই তিনি এক জায়গায় বলেছেন, ব্যাক টু নেচার, প্রকৃতির কোলে ফিরে যাওয়া। অর্থাৎ মানুষকে বলেছেন এই যে প্রকৃতির রাজ্যে যে সরল সাদাসিধে জীবন ছিল, শান্তিপ্রিয় জীবন ছিল, সেখানেই আবার ফিরে যাওয়া উচিত। কেননা সভ্যতার ফলে, বিজ্ঞানের উন্নতির ফলে, ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের ফলে মানুষের নৈতিক অধঃপতন হলো, এবং তখনই দেখা দিল অসাম্য, যুদ্ধ বিগ্রহ, রাইট? কিন্তু তিনি সোশ্যাল কন্ট্রাক্ট এই গ্রন্থে তিনি পরবর্তীকালে প্রকাশ করলেন যে না, প্রকৃতির কোলে তার ফিরে যাওয়া সম্ভব নয়। কাজেই তিনি চাইলেন কি করে অধিকার এবং স্বাধীনতার মধ্যে সমন্বয় সাধন করা যায়, কি করে এই ব্যক্তি স্বাধীনতা আর কর্তৃত্ব তার মধ্যে সমন্বয় সাধন করা যায়, কি করে রাজনৈতিক আনুগত্যের নীতি প্রতিষ্ঠিত করা যায়, ন্যায়ের প্রতিষ্ঠিত করা যায়, অসাম্যকে কিভাবে দূর করে ন্যায়ের প্রতিষ্ঠা করা যায়, এবং কিভাবে সেই প্রকৃতির রাজ্যের যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো কি করে আবার এই সমাজে পুনঃপ্রবর্তন করা যায় সেই সুবিধাগুলো। তার জন্যই তিনি চাইলেন সামাজিক অর্থনৈতিক সংস্কার করার কথা তিনি বললেন, রাইট? তার এই সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে। কাজেই প্রকৃতির কোলে, ব্যাক টু নেচার, তিনি যেটা পূর্ববর্তী আগের যে গ্রন্থগুলো তিনি লিখেছিলেন, ডিসকোর্সেস অন দি অরিজিন অফ ইকুয়ালিটি, তারপর হলো ডিসকোর্স অন দ্য মোরাল এফেক্টস অফ আর্টস অ্যান্ড সায়েন্স, অর্থাৎ আগের গ্রন্থগুলিতে তিনি বলেছিলেন ব্যাক টু নেচার, তাদের প্রকৃতির কোলে ফিরে যাওয়ার যে আহ্বান তিনি দেখিয়েছিলেন, যে আকুলতা তার মধ্যে ছিল, সেটা কিন্তু প্রশমিত হলো তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে। এখানে তিনি বললেন সেই প্রকৃতির কোলে তার ফিরে যাওয়া সম্ভব নয়। কাজেই কি করতে হবে? রুশোর এখানে বক্তব্য হলো যে প্রকৃতির রাজ্যে যখনই অসাম্যের সৃষ্টি হলো, যখনই ব্যক্তিগত প্রথার উদ্ভবের ফলে, বিজ্ঞানের উন্নতির ফলে যখনই দেখা গেল প্রকৃতির রাজ্যের অশান্তি, যুদ্ধ বিগ্রহ, তখনই প্রকৃতির রাজ্যের যারা মানুষ তারা ভাবতে শুরু করলেন যে এমন একটা সংস্থা, প্রতিষ্ঠান খুঁজে বের করা উচিত যেখানে মানুষ প্রত্যেকে তাদের সমস্ত ক্ষমতা, প্রত্যেকে তাদের নিজেদের সমস্ত ক্ষমতা, স্বাধীনতা, অধিকার অর্পণ করে দেবে সেই সংস্থাকে, সেই যে সংস্থা তাদের অধিকার, তাদের সম্পত্তি রক্ষা করবে। এইভাবেই প্রকৃতির রাজ্যে যখন অশান্তি, অসাম্য দেখা দিল, যখন প্রকৃতির রাজ্যের স্বাভাবিক জীবনযাত্রা পালন করা সম্ভব হলো না, তখনই কিন্তু প্রকৃতির রাজ্যের মানুষ এইভাবে তাদের নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে, এক চুক্তির মাধ্যমে তারা প্রত্যেকে তাদের সমস্ত অধিকার আর স্বাধীনতা এক যৌথ ব্যক্তিত্বের কাছে সমর্পণ করলেন। এইভাবেই সৃষ্টি হলো এক সামাজিক চুক্তি, অর্থাৎ তাদের নিরাপত্তার জন্য, তাদের স্বাধীনতার জন্য, তাদের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই, এক চুক্তির মাধ্যমে, এক যৌথ ব্যক্তিত্বের কাছে তারা তাদের প্রত্যেককে তাদের সমস্ত অধিকার এবং স্বাধীনতাগুলো অর্পণ করে দিল। আর সেই সংস্থা কি করবে? তাদের সমস্ত সম্পত্তি রক্ষা করবে, তাদের নিরাপত্তা দেবে, রাইট? এইভাবেই সামাজিক চুক্তির মাধ্যমে প্রকৃতির রাজ্যের মানুষ সৃষ্টি করলো এক সংস্থার, এক যৌথ ব্যক্তিত্বের। আর এই যৌথ ব্যক্তিত্বই হলো রুশোর মতে সাধারণের ইচ্ছা, জেনারেল উইল, অর্থাৎ প্রত্যেকেই তাদের যে
স্বাধীনতা, তাদের যে অধিকার, তারা প্রত্যেকেই সমাজের সকলের কাছে প্রত্যেকেই তাদের নিজেদের ক্ষমতা অর্পণ করে দিল। আর সেই সংস্থাই, সেই যৌথ ব্যক্তিত্বই হলো সাধারণের ইচ্ছা। এই সাধারণ ইচ্ছার অংশ প্রতিটি ব্যক্তি। তারা সকলের কাছে তাদের সমস্ত ক্ষমতা প্রত্যেকেই অর্পণ করে দিল, আবার সাধারণ ইচ্ছার তাদেরকে তাদের যে অধিকার স্বাতন্ত্র্য ফিরিয়ে দেয়। কেননা সাধারণ ইচ্ছার মধ্যে হচ্ছে যৌথ একটা সমবায়, হ্যাঁ, যৌথ ব্যক্তিত্ব, এরই অংশ হচ্ছে প্রতিটি ব্যক্তি। কাজে সাধারণ ইচ্ছাকে সমস্ত কিছু যখন সে অর্পণ করে দিল, আবার সাধারণ ইচ্ছারই দায়িত্ব হলো প্রতিটি ব্যক্তিকে রক্ষা করা। রাইট? এইভাবে সৃষ্টি হলো সাধারণ ইচ্ছা। এবং তিনি বলেছেন, রুশো বলেছেন, এই সাধারণের ইচ্ছাই হলো সার্বভৌম ক্ষমতা, চরম ক্ষমতা সম্পন্ন। রাইট? অর্থাৎ এই সার্বভৌম হচ্ছে সাধারণ ইচ্ছা, এবং মূল যে ক্ষমতা, এই সার্বভৌম ইচ্ছাকে বলা হয়েছে সার্বভৌম এই কারণেই যে এই সাধারণ ইচ্ছা সৃষ্টি হয়েছে সমস্ত মানুষের সমবত ইচ্ছা নিয়ে। তবে এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, রুশো মানুষের ইচ্ছাকে দুই ভাগে ভাগ করেছেন, বাস্তব ইচ্ছা, প্রকৃত ইচ্ছা, অ্যাকচুয়াল উইল, রিয়াল উইল। মনে রাখতে হবে, বাস্তব ইচ্ছা হলো প্রতিটি ব্যক্তির নিজস্ব ইচ্ছা। অ্যাকচুয়াল উইল, প্রতিটি ব্যক্তির দুই ধরনের ইচ্ছা থাকে, একটা বাস্তব অ্যাকচুয়াল উইল, আর একটা হচ্ছে প্রকৃত ইচ্ছা রিয়াল উইল। বা অ্যাকচুয়াল উইল, বাস্তব ইচ্ছা কি, ব্যক্তি তার নিজের স্বার্থের কথা ভাবে। আর রিয়াল উইল, প্রকৃত ইচ্ছা হলো রুশোর মতে সর্বসাধারণের কল্যাণের কথা ভাবে, সকলের কল্যাণের কথা ভাবে। কাজে রুশোর মতে সকলের ইচ্ছাই কিন্তু সাধারণ ইচ্ছা নয়। উইল অফ অল ইজ নট জেনারেল উইল। সকলের ইচ্ছাই কিন্তু সাধারণ ইচ্ছা নয়। সাধারণ ইচ্ছা হচ্ছে প্রতিটি ব্যক্তির যে প্রকৃত ইচ্ছা, রিয়াল উইল, যেটা নাকি কমন গুডের কথা ভাবে, কমন ইন্টারেস্টের কথা ভাবে, সকল জনগণের কল্যাণের কথা ভাবে। এই যে ব্যক্তির ইচ্ছা, সেই সমস্ত ইচ্ছাগুলি, প্রকৃতি ইচ্ছাগুলির সমন্বয়েই গঠিত হয় সাধারণ ইচ্ছা। অর্থাৎ এই সাধারণ ইচ্ছার সাথে যুক্ত হলো প্রতিটি ব্যক্তির তার যে বুদ্ধি বিবেচনা প্রসূত যে রায়, যে মত, যে ইচ্ছা, সেটা। কাজে বাস্তব ইচ্ছা হচ্ছে ব্যক্তির নিজস্ব ইচ্ছা, নিজস্ব সেলফিশনেস, নিজের স্বার্থ সংরক্ষণের কথা ভাবে বাস্তব ইচ্ছা, কিন্তু এটা সেই নয়। জেনারেল উইলের মধ্যে আছে প্রকৃত ইচ্ছা, রিয়াল উইল, যেটা নাকি সে বুদ্ধি বিবেচনা প্রসূত করে তার ইচ্ছা ব্যক্ত করে, যেটাতে নাকি সকলের মঙ্গলের কথা ভাবা হয়, জনমঙ্গল কামনাকারী ইচ্ছা। এটা এর মধ্যে আছে যুক্তি, বিবেচনা, ন্যায়, সমস্ত ধারণার ভিত্তিতে ব্যক্তি যখন সর্বসাধারণের কল্যাণের জন্য যে ইচ্ছা ব্যক্ত করে, সেটাই সাধারণ ইচ্ছা। অর্থাৎ সমস্ত ব্যক্তির এই রকম প্রকৃত ইচ্ছা, যেটা সর্বসাধারণের উন্নয়নের জন্য যে ইচ্ছা, তো এইরকম প্রতিটি ব্যক্তির যে প্রকৃত ইচ্ছা, তার যোগফলই হলো সাধারণের ইচ্ছা, জেনারেল উইল। অর্থাৎ এগুলো ব্যক্তির যে নিজস্ব ইচ্ছা তার বাইরে, ব্যক্তির যে প্রকৃত ইচ্ছা, রিয়াল উইল, তারই যোগফল হচ্ছে সাধারণের ইচ্ছা। অর্থাৎ এখানে সকলের মঙ্গলের কথা ভাবা হয়। যেহেতু জনগণই হলো এই সাধারণের ইচ্ছার মূল, এই কারণে রুশো বলেছে জনগণই হলো সার্বভৌম শক্তি। কাজে রাষ্ট্রকে বা সরকারকে এই সাধারণের ইচ্ছার অনুসরণ করেই তাকে সমস্ত কিছু বলবৎ করতে হবে, আইন প্রয়োগ করতে হবে। কারণ আইন প্রণেতাও ধরে নেওয়া হচ্ছে রুশোর মতে এই সাধারণ মানুষ। কেননা সাধারণ মানুষই হচ্ছে সার্বভৌমিকতার উৎস, প্রকৃত ক্ষমতা এই সাধারণের মধ্যেই। কাজেই সাধারণ ইচ্ছাই হচ্ছে সার্বভৌম। কাজেই একটা সরকার বৈধ হবে তখনই যখন সে সাধারণ ইচ্ছাকে অনুসরণ করবে, সেই অনুসারে কার্যবিধি পরিচালন করবে। রাইট? কাজেই ততক্ষণ পর্যন্ত একটা সরকার বৈধ হবে যতক্ষণ পর্যন্ত সেই সরকার এই সাধারণ ইচ্ছাকে মেনে চলবে। অর্থাৎ সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল হলো সাবঅর্ডিনেট টু জেনারেল উইল। এটা মনে রাখতে হবে আর কি। তো এইভাবে রুশো কি করেছে, এই জনগণের মাধ্যমে, জনগণের মধ্যেই সার্বভৌমিকতা অন্তর্নিহিত, জনগণকেই প্রকৃত ক্ষমতার সার্বভৌমতা আধার বলেছে। এইভাবেই তিনি রুশো গণসার্বভৌমিকতার যে নীতি, তার ভিত্তি স্থাপন করেছিলেন। এবং আজও আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রেও এই ধারণা, রুশোর যে সাধারণ ইচ্ছার ধারণা, সেটা প্রাসঙ্গিক। রাইট? এবং তিনি বলেছেন এই সাধারণের ইচ্ছা হচ্ছে
কখনো অবিভাজ্য, কখনো ভাগ করে দেওয়া যাবে না, এটা সাধারণ মানুষের মধ্যেই থাকবে। হ্যাঁ, এবং সাধারণ ইচ্ছা কখনো ভুল করতে পারে না। জেনারেল উইল ইজ অলওয়েজ রাইট। যেহেতু এই সাধারণ ইচ্ছার মধ্যে সমস্ত ব্যক্তির যে সুবিবেচনা প্রসূত যে ইচ্ছা, সকলের মঙ্গল জনকল্যাণকামী যে ইচ্ছা, অর্থাৎ কমন গুড আর কমন ইন্টারেস্ট, সেটাই আছে সাধারণ ইচ্ছার মধ্যে, রাইট? কাজেই এটা কখনো ভুল হতে পারে না, এটাকে ভাগ করা যায় না, এটা জনসাধারণের মধ্যেই থাকবে। এবং এটাই হচ্ছে সুপ্রিম, হ্যাঁ, চূড়ান্ত রায় এই সাধারণ ইচ্ছার মাধ্যমেই ব্যক্ত হবে। এবং রাষ্ট্র বা সরকারকে মনে রাখতে হবে সাধারণ ইচ্ছাকে অনুসরণ করেই তাকে কাজকর্ম করতে হবে। হ্যাঁ, সাধারণ ইচ্ছাকে উপেক্ষা করে কিন্তু রাষ্ট্র বা সরকারের পক্ষেও চলা সম্ভব নয়। কাজে সাধারণ ইচ্ছে হচ্ছে সমস্ত ক্ষমতা সম্পন্ন, সার্বভৌম ক্ষমতা সম্পন্ন, এবং এই শক্তি হলো জনসাধারণের মধ্যে, সর্বসাধারণের মধ্যে। যেহেতু সর্বসাধারণ প্রত্যেকের সমস্ত জনসাধারণের যে প্রকৃত ইচ্ছা, সেটা নিয়েই হয়েছে জেনারেল উইল। আর এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, এই যে জেনারেল উইল বা সাধারণ ইচ্ছার ধারণা রুশোর, এটা কিন্তু একটা রাজনৈতিক ধারণা, পলিটিক্যাল কনসেপ্ট। ইট ইজ এ পলিটিক্যাল কনসেপ্ট। কেননা এই যে সাধারণ ইচ্ছা হয়েছে সমস্ত ব্যক্তির যে প্রকৃত ইচ্ছা তার যোগফল করে, তার সমন্বয়ে এই যে প্রকৃত ইচ্ছা ব্যক্তির, হ্যাঁ, এটা কিন্তু অ্যাজ সিটিজেন, নাগরিক হিসাবে তার যে ইচ্ছা, প্রকৃত ইচ্ছা, সেটাকেই কিন্তু সাধারণ ইচ্ছার মধ্যে যুক্ত করা হচ্ছে। নট অ্যাজ এ প্রাইভেট পার্সন। একজন ব্যক্তি মানুষের ইচ্ছা আলাদা হতে পারে, কিন্তু যখন সে সিটিজেন, নাগরিক হিসাবে তার যে ইচ্ছা ব্যক্ত করছে, তারই যোগফল হলো জেনারেল উইল, প্রকৃত ইচ্ছা। অর্থাৎ এখানে এটা একটা পলিটিক্যাল কনসেপ্ট। তো এইভাবেই তিনি তার সাধারণের ইচ্ছা তত্ত্বের মাধ্যমে, হ্যাঁ, যেহেতু সাধারণ ইচ্ছার মধ্যেই সমস্ত মানুষের জনকল্যাণকামী ইচ্ছাগুলো যুক্ত হয়েছে, হ্যাঁ, কাজেই এইভাবেই মানুষ নিজেদের মধ্যেই চুক্তি করে এই সাধারণ ইচ্ছার কাছে সমস্ত অধিকার, স্বাধীনতাকে অর্পণ করেছে, এবং সে তা ফিরিয়ে পেয়েছে, তার স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, পৌর স্বাধীনতা, এই সাধারণ ইচ্ছার কাছ থেকেই। কেননা সেই হচ্ছে সাধারণ ইচ্ছার অংশ। এই সমস্ত অংশ নিয়েই হয়েছে সমগ্র সাধারণের ইচ্ছা। কাজে সাধারণ ইচ্ছার আইন মেনে চললে নাগরিকের কোনো কিছু ক্ষুণ্ণ হওয়ার কোনো সম্ভব নেই। কেননা এই সাধারণ ইচ্ছার মধ্যেই যে আইন তৈরি হয়েছে সাধারণ ইচ্ছার মাধ্যমে, তার মধ্যে সেই জনগণই রয়ে গেছে, অর্থাৎ জনগণই হচ্ছে আইন প্রণেতা। কাজে রুশোর এখানে বক্তব্য হচ্ছে, যদি কেউ এই সাধারণ ইচ্ছার বাইরে থাকে, যদি কেউ মেনে চলতে অবাধ্য হয়, যদি কেউ লঙ্ঘন করতে চায় সাধারণ ইচ্ছা, তাহলে তাকে ফোর্স করা যেতে পারে, বল প্রয়োগ করে তাকে কিন্তু স্বাধীন করা যেতে পারে। তার উক্তিটি হলো, যে নাকি সাধারণ ইচ্ছাকে রিফিউজ করতে চায়, লঙ্ঘন করতে চায়, হি ক্যান বি ফোর্সড টু বি ফ্রি। হ্যাঁ, তাকে স্বাধীন হওয়ার জন্য বল প্রয়োগ করা যেতে পারে। এই কারণেই যে যখন নাকি সকলের মঙ্গল কামনার জন্য সাধারণ ইচ্ছার কোনো আইন বাস্তবায়িত করার জন্য এগোচ্ছে, তখন যদি কোনো ব্যক্তি তার বাধা হয়ে দাঁড়ায়, অর্থাৎ সেই তারই অংশ নিয়ে সাধারণ ইচ্ছায় তৈরি হয়েছে, প্রত্যেকেরই অংশ নিয়ে, তার প্রত্যেকের ইচ্ছা নিয়ে, সে তার বিরুদ্ধে যাওয়া মানে কি সে সরকারের এগেনস্টে যাচ্ছে না, সে সাধারণ ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে, সে তার নিজের বিরুদ্ধে যাচ্ছে, কেননা সে নিজেও ছিল অংশ এই সাধারণ ইচ্ছার। সেই কারণেই বলেছে, জনগণের কল্যাণে যদি কোনো ব্যক্তি এই সাধারণ ইচ্ছার বাধা হয়ে দাঁড়ায়, দেন হি ক্যান বি ফোর্সড টু বি ফ্রি। তাকে বল প্রয়োগ করেও যাতে সে সাধারণ ইচ্ছার কে অনুসরণ করে, তাকে বাধ্য করা যেতে পারে, রাইট? এইভাবেই রুশো ব্যক্তি স্বাধীনতা এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব, তার মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করেছেন, হ্যাঁ, এবং এইভাবেই অসাম্যকে দূর করে ন্যায়ের প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, হ্যাঁ, এবং এইভাবেই তিনি প্রকৃতির রাজ্যের যে সুযোগ সুবিধাগুলি, সেটাকে তিনি পুনর্বহাল করার জন্য, হ্যাঁ, এই রাজনৈতিক সমাজে তিনি তার জন্য সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের কথা বলেছিলেন তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে, তার সাধারণ ইচ্ছা তত্ত্বের মাধ্যমে। এই ছিল তার প্রকৃত উদ্দেশ্য। তার মেইন উদ্দেশ্য ছিল রুশোর সাধারণ ইচ্ছার মাধ্যমে, এই সাধারণ ইচ্ছা বাস্তবায়নের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা ও রাষ্ট্রীয় কর্তৃত্ব তার সমন্বয় সাধন করা। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা এবং কর্তৃত্ব, রাজনৈতিক কর্তৃত্ব কখনো পরস্পর বিরোধী নয়, কন্ট্রাডিক্টরি নয়, কেননা ব্যক্তিই ক্ষমতা দিয়েছে সাধারণ ইচ্ছাকে। কাজে সাধারণ ইচ্ছার যদি কোনো রায়
বা কোনো আইন সে মেনে চলে, তাহলে সেটা তো পরস্পর বিরোধী হওয়ার কথা নয়। কেননা তিনি এবং তার মতো প্রতিটি ব্যক্তির প্রকৃতি ইচ্ছার যোগফলেই সাধারণ ইচ্ছা। আর সাধারণ ইচ্ছা বাস্তবায়িত হয় কোনো আইনের মাধ্যমে, সরকারের মাধ্যমে। কাজেই কর্তৃত্ব আর ব্যক্তি স্বাধীনতা এখানে পরস্পর বিরোধী নয়। ব্যক্তির সমন্বয়ে হয়েছে সাধারণ ইচ্ছা, তার ফলেই এসছে আইন, অর্থাৎ এখানেও ব্যক্তি জড়িয়ে আছে। হ্যাঁ, ব্যক্তির অংশগ্রহণের ফলেই হচ্ছে, তার প্রকৃতি ইচ্ছার দানের ফলেই হয়েছে সাধারণ ইচ্ছা। সাধারণ ইচ্ছার থেকে এসছে আইন, অর্থাৎ এর পেছনে রেখেছে জনগণ। কাজেই যদি সাধারণ ইচ্ছারকে অনুসরণ করে বা কোনো আইনকে যদি অনুসরণ করে, তাহলে কি হচ্ছে, ব্যক্তি স্বাধীনতাও থাকছে এবং কর্তৃত্বও বজায় থাকছে। এই করে ব্যক্তি স্বাধীনতা ও রাজনৈতিক কর্তৃত্বের সমানের সাথে করার চেষ্টা করেছিলেন রুশো, তার তত্ত্বের মাধ্যমে, সাধারণ ইচ্ছার তত্ত্বের মাধ্যমে। তো মনে রাখতে হবে যে তার এই সাধারণ ইচ্ছার তত্ত্ব, তার যে আদর্শ সাম্য, হ্যাঁ, স্বাধীনতা, তার এই আদর্শের কথা, তার এই নীতির কথা, অর্থাৎ এই যে জনগণই যে প্রকৃত ক্ষমতার উৎস, সাধারণ ইচ্ছা অর্থাৎ সেই সার্বভৌমের কথা বলেছেন। সাধারণ ইচ্ছা হচ্ছে সার্বভৌম, সুপ্রিম ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ জনগণই হচ্ছে প্রকৃত ক্ষমতার উৎস। এই জনগণেই যে প্রকৃত ক্ষমতার উৎস, এটাকেই প্রতিষ্ঠা করার জন্য দেখা গেছে রুশোর এই চিন্তাভাবনা, সাধারণ ইচ্ছা, যার মাধ্যমে তিনি জনগণকেই সমস্ত ক্ষমতার আধার বলেছেন, উৎস বলেছেন। এবং এই আদর্শই দেখা গেছে ফরাসি বিপ্লবের সময় ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিল। হ্যাঁ, তার এই গণসার্বভৌমিকতার তত্ত্ব ফরাসি বিপ্লব 1789 যেটা ছিল, সেটাকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করেছিল, রাইট। ইভেন এমনকি আমেরিকার স্বাধীনতার আন্দোলনের সময় তার এই যে সাম্যের ধারণা, স্বাধীনতার ধারণা, এটা অনুপ্রাণিত করেছিল। এবং দেখা গেছে ফরাসি বিপ্লবের সময় বহু রাস্তায় রাস্তায় দেখা গেছে যে তার যে গ্রন্থসমূহ রুশোর, সেগুলো নিয়ে বহু আলোচনা হয়েছে। তো এইভাবে দেখা গেছে, এবং রুশোর পরবর্তী যে সমস্ত রাষ্ট্রচিন্তাবিদ, তাদের উপরে যথেষ্ট পরিমাণে রুশোর এই সাধারণ ইচ্ছা তত্ত্ব প্রভাব ফেলেছিল। হ্যাঁ, বিশেষ করে কান্ট, হেগেল, বোসানকে, গ্রিন, এদের প্রত্যেকের ওপর রুশোর এই যে সাধারণের ইচ্ছার তত্ত্ব, সেটা যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলেছিল। ইভেন অনেকের মতে এই যে আধুনিক যে সমাজতন্ত্র, কার্ল মার্কসের যে সমাজতন্ত্রের ধারণা, অনেকেই মনে করেন রুশো যেহেতু সম্পত্তি প্রথাকেই ধরে নিয়েছিলেন যে সমাজের অসাম্যের প্রধান কারণ, অশান্তির প্রধান কারণ, অর্থাৎ তিনি ব্যক্তিগত সম্পত্তির বিরোধিতার কথা প্রথম থেকেই বলে এসেছিলেন। হ্যাঁ, সমাজে অসাম্যের প্রধান কারণ হল ব্যক্তিগত সম্পত্তির প্রথার উদ্ভব। সেই কারণেই অনেকেই মনে করে থাকেন তিনিও মার্কসীয় যে তত্ত্ব, সমাজতন্ত্রের যে ধারণা, তারও পেছনে কিন্তু একটা রুশোর একটা অবদান আছে বলে অনেকে মনে করে থাকেন। অর্থাৎ রুশোই প্রথম বলেছিলেন যে সামাজিক অসাম্যের মূল কারণই হলো ব্যক্তিগত সম্পত্তির প্রথার যে উদ্ভব, রাইট। হ্যাঁ, যদিও তিনি শ্রেণীদ্বন্দ্বের কথা, শ্রেণী বিপ্লবের কথা বলেননি, তবুও তার এই যে ব্যক্তিগত সম্পত্তি যে সমাজের অসাম্যের কারণ, অর্থাৎ তত্ত্বগতভাবে কার্ল মার্কসের যে সমাজতন্ত্রের ধারণা, তারও একটা কিন্তু বীজ এখানে লক্ষ্য করা যায় বলে অনেকে মনে করে থাকেন। তো এইভাবেই রুশো আজও বিশেষ করে আধুনিক যে গণতান্ত্রিক রাষ্ট্র, তার যে সাধারণ ইচ্ছার ধারণা, গণসার্বভৌমিকতার ধারণা, যেটাকে আমরা ইংরেজিতে বলি পপুলার সভরেনিটি, অর্থাৎ জনগণই হচ্ছে প্রকৃত ক্ষমতার মালিক, সার্বভৌমিকতার উৎস হলো জনগণ, জনগণের মধ্যে প্রকৃত ক্ষমতা নিহিত থাকে, রাইট। এই যে তত্ত্ব, তার গণসার্বভৌমিকতা তত্ত্ব, সেটা আজও প্রাসঙ্গিক, রাইট। থ্যাংক ইউ।